হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হালকা কিন্তু শীতের রাত, চারিদিকে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। আর এই হালকা শীতের আগমনী বাতাসের সাথে আজকে কিন্তু আমরা গরম গরম আড্ডা নিয়ে রেডি হয়ে চলে এসেছি। সকলকে ওয়েলকাম জানাচ্ছি এনটিভির ফ্রাইডে নাইট স্পেশাল লাইভ রাতের আড্ডায়। সাথে আছি এবং পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জয়া। অ্যান্ড আপনারা কিন্তু জানেন রাতের আড্ডায় কী হয়। রাতের আড্ডায় আপনাদের একজন প্রিয় পছন্দের মানুষ আমাদের সাথে থাকে, তার সাথে আমরা আড্ডা দিই। অ্যান্ড আপনারাও চাইলে কিন্তু তার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে পারেন অথবা টেক্সট করতে পারেন। তাহলে চলুন দেখে নিই আজকে কে আছে আমাদের সাথে। আজকে আমাদের সাথে রয়েছে ট্রেমেন্ডাসলি ট্যালেন্টেড, সুপার স্টাইলিশ, প্রিয় মুখ অ্যান্ড ন্যাচারালি এলিগেন্ট একজন পার্সন, মডেল অ্যাক্ট্রেস অনিন্দিতা মিমি। অনিন্দিতা, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি, তোমাকে অনেক অনেক ওয়েলকাম। তো দর্শক, আমরা কিন্তু বলছিলাম আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন, কিন্তু সেটা কিভাবে? আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের এই লাইভ শোটি কিন্তু এনটিভির সকল অনলাইন প্ল্যাটফর্মে যাচ্ছে। অ্যান্ড আপনাদের যেটা করতে হবে, চলে যেতে হবে আমাদের ফেসবুক পেজে। সেখানে আপনারা দেখবেন ক্যাপশনটায় সেখানে একটা জুম আইডি পাসওয়ার্ড দেওয়া আছে অ্যান্ড একটা লিঙ্কও কিন্তু দেওয়া আছে। তো আপনি যদি আমাদের সাথে কথা বলতে চান, আপনার গেস্টের সাথে কথা বলতে চান, তাহলে কি করতে হবে? সেই লিঙ্কে ক্লিক করতে হতে হবে অথবা পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আপনি জয়েন করতে পারেন। আর যারা এত রাতে লাইভে জয়েন করতে চাচ্ছেন না, তারা কি করবেন? তারা সুন্দর সুন্দর টেক্সট কিন্তু ওই কমেন্ট বক্সে করতে পারেন। ঠিক আছে? তো অনিন্দিতা, কেমন লাগছে বলো? ভালো লাগছে আমার। ভালো লাগছে? আচ্ছা, এই শীতের রাতে গরম গরম চা কফি কি হয়েছে? আমি অনেক কফি ফ্রিক একটা মেয়ে। আমি সারাদিনে 7-8 কাপ কফি খাই। চা আমার অত পছন্দ না, মানে গরম হোক বা শীত, কফি আমার সারাক্ষণই চলে। কফি সারাক্ষণ চলে। তো দর্শক, আপনারা কিন্তু চা, কফি আর যাদের একটু বেশি ঠান্ডা লাগবে, ব্ল্যাঙ্কেট নিয়ে বসে পড়ুন, কারণ আজকের আড্ডা কিন্তু হবে একদম কোজি, ফ্রেন্ডলি একটা হ্যাং আউট। তো অনিন্দিতা, এখন তো সবাই ধরো আমরা বিজি, আমাদের প্যাশন বলো, ক্যারিয়ার বলো, শুটিং অ্যান্ড এভরিথিং। তোমার ব্যস্ততা এখন কি নিয়ে যাচ্ছে, কি কি করছো, আর এত ব্যস্ততার মধ্যে কেমন লাগছে সবকিছু? সবকিছু অনেক ভালো লাগছে। আসলে আমরা প্রিয় মানুষ, কাজ করতে ভালোবাসি। তো যখন অনেক বেশি ব্যস্ততা থাকে তখন অনেক বেশি ভালো লাগে। এমন না যে টায়ার্ড হয়ে যায়, বোরিং হয়ে যায়, এরকম না। তো এখন আমি অভিনয়ে আপাতত মনোযোগ দিচ্ছি, অভিনয় নিয়ে বিজি আছি। আমি কিন্তু জানি তুমি একটা শুট থেকে এখানে এসেছো, তাই না? সেই বলছিলে আমাকে, তুমি মেকআপ বলছিলে যে সকালবেলা বেরিয়েছো শুট করে, আবার তুমি এখানে এসেছো। সেই সকাল 8টার দিকে বের হয়েছি, পুরান ঢাকা গিয়েছি, সারাদিন আউটডোর লোকেশনে শুট। জানো তুমি কতটা কষ্টে শেষ করে দেন এখানে আসা। আজকে একটু টায়ার্ড। আচ্ছা, আমি যতদূর জানি তোমার শুরুটা হয়েছিল 2020 সালে, তখন একটা ফটোশুটের মাধ্যমে তোমার প্রথম কাজ করা। আর 2022-এ তুমি একটা জনপ্রিয় ওয়েব সিরিজ করেছিলে, যেটা বঙ্গর ছিল, গার্লস স্কোয়াড। তার মাধ্যমে তোমার অভিনয়ে পদার্পণ। তো যদি বলি, এই যে মডেলিং থেকে অ্যাক্টিংয়ে চলে আসা, এই ট্রানজিশনটা কিভাবে হলো? নাকি মডেলিং করতে করতে অভিনয় সুযোগটা হয়ে গেল? না, বিষয়টা সেটা না। হ্যাঁ, মডেলিং আমি ওভাবে করতে পারি নাই, ওইভাবে আমার সুযোগ হয় নাই, সত্যি কথা বলতে। ফার্স্টে শুরু করেছিলাম আমি মডেলিং দিয়েই। মডেলিংয়ে একটা বিষয় যেটা সবাই হয়তো বা জানো, এখানে হাইট লাগে অনেক। তো মিনিমাম একটা হাইট ওদের দরকার হয় 5 ফিট 5 ইঞ্চ। সো আমি ওই হাইটের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারি নাই। দ্যাটস ওয়াই আমি মডেলিংটা কন্টিনিউ, আমার ইচ্ছা ছিল, আমার অনেক ভালো লাগতো র্যাম্প ওয়ার্ক আমার, কিন্তু আমি সেটা করতে পারি নাই। তো এটা করতে পারিনি দেখে ওরকম ওই জায়গাতে আমি অত বেশি অপরচুনিটি পাইনি। তো তারপর আমি কি করব, সেই ফাঁকে ফাঁকে আমার কিছু টিভিসির অফার আসতে থাকে। টিভিসির অফার আসার পরেই একটা সময় আমার অ্যাক্টিংয়ের অফার আসে। যেহেতু আমার মডেলিংটা করা হলো না, মানে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি করতে পারলাম না, তো তখন তারপর অ্যাক্টিংয়ে আসা। আর মডেলিংটা কিভাবে শুরু হলো? মানে 2020-এ তোমার হুট করে কেন মনে হলো একটু মডেলিং করি, একটু ফটোশুট করি? আচ্ছা, কেন মনে হলো, আমি আসলে জিনিসটা এভাবে মনে হয়নি যে আমার হুট করে আমার ভিতরে চলে এসেছে। আমি এগুলো কিছুই বুঝতাম না। আমি এর আগে আমার লাইফে আমি বড় হয়েছি, আমি কখনো মানে লিপস্টিক দেইনি, মেকআপ কি জিনিস আমি সেটা বুঝি না, কি দিয়ে মেকআপ করতে হয় বা চুল যে আয়রন করা যায় সেটাও আমি জানি না। তো আমি একবার একটা ফটোশুট করেছিলাম, আমার একটা এইচএসসি এক্সামের পরে আমার কলেজের এক ফ্রেন্ড ফটোশুট করে দিয়েছিল আমাকে। তারপর ওটা আমি ফেসবুকে এমনিই দিয়ে দিই,
কোনো কিছু তো তখন দিয়েছে, আমি আপলোড দিয়েছি, জীবনে ফার্স্ট টাইম ডিএসএলআর দিয়ে আমি ছবি তুলেছি। সো আমি তো অনেক এক্সাইটেড। তো হঠাৎ করে একদিন আমার একটা কল আসে রান আউট প্রোডাকশন হাউস থেকে, যে আমরা একটা টিভিসি করতে চাচ্ছি, আপনি কি ওই টিভিসির একটা পার্ট হবেন কিনা। তো ফার্স্ট আমি ভাবছিলাম যে ফেক কল, যে কেন এই ধরনের অফার আমার কাছে আসবে। তো এই ধরনের তো অনেক ফেক কল আসে। আমি বলছি না, আমি বিশ্বাস করি না। বলছে আপনি ভিডিও কল দেন, তাহলে আমি বিশ্বাস করতে পারবো। পরে উনি অ্যাকচুয়ালি ওই কাস্টিং ডিরেক্টর ভিডিও কল দেয়, দেখি যে না আসলেই অফিস রান আউট প্রোডাকশন হাউস। তারপর আমি পরের দিন নিকেতনে সেটা যাই, যে আমি অডিশনটা দেই। ওইটা হচ্ছে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের অডিশন ছিল। আমি তখন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট কিছু বুঝি না, কোনটা মেন আর্টিস্ট ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট কোনো আইডিয়া নেই। ওই ব্যাকগ্রাউন্ড আর্টিস্টেরই অডিশন দিলাম, দিয়ে নাকি সিলেক্ট হলাম, তারপর করলাম। সেই দূরে পিছনে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের মতো দাঁড়িয়েছিলাম সেই টিভিসিতে। ওইটা অন ইয়ার হওয়ার পরে জানি না অন্যান্য ডিরেক্টররা কিভাবে দেখেছে, তারপর থেকে একটার পর একটা টিভিসির অফার আসে। জিনিসটা আমার এইভাবে শুরু হয়েছে, মানে এমন না যে নিজে প্রি প্ল্যান করে কিছু করেছি। এটা টোটাল ডেস্টিনি, কি বলো? হ্যাঁ, এটা শুরুটা ডেস্টিনি ছিল। আচ্ছা, তারপরে অভিনয় করলে, এবং আমি যতদূর জানি তুমি কিন্তু একটা গ্যাপ দিয়েছিলে মাঝখানে, না? হ্যাঁ, একটা গ্যাপ দিয়েছিলাম। লাইফে কিছু প্রবলেম ছিল, কিছু ফ্যামিলি প্রবলেম ছিল, কিছু পার্সোনাল প্রবলেম ছিল। যেহেতু আমার ফ্যামিলি ওইভাবে রাজি ছিল না, ওইরকম সাপোর্টিভ না, আমার পার্সোনাল লাইফেও কিছু প্রবলেম ছিল। তার তখন মানে অ্যাক্টিং করে আর স্টাডি করে কোনোভাবেই হচ্ছিল না। তো আমি এমন ফ্যামিলি থেকে বিলং করি, তাদের হচ্ছে তুমি কি মানে তারা এটা যে একটা মানে প্রফেশন হতে পারে, পেশা হতে পারে, এটা কখনোই তারা মানে না। যখন আমি বলতাম যে তুমি লাইফে কি করবে আমাকে জিজ্ঞেস করো, আমি যেহেতু মডেলিং করছি আমি অ্যাক্টিং করবো, বলে হ্যাঁ হ্যাঁ সেটা তো মানে সেটা তো সাইডে আছে, তুমি আসলে করবাটা কি, তুমি আসলে কি হবা। মানে তারা এটা মানতেই চায় না যে এটা একটা প্রফেশন হতে পারে। তো এই ধরনের কাজের জিনিসের জন্য আমি করতে পারিনি। তারপর আমার একটু পার্সোনাল লাইফে প্রবলেম ছিল, স্টাডি ছিল, সব মিলে কোনোভাবেই আমি করে উঠতে পারছিলাম না। এই জন্যই আমার 2টা বছর গ্যাপ গিয়েছে। 2025 থেকে মানে জানুয়ারি থেকে আমি একদম ফুলফিল স্টার্ট করেছি, এখন আর কোথাও যাচ্ছি না। আচ্ছা, এখন পর্যন্ত কতগুলো বিজ্ঞাপনে কাজ করেছো তুমি? বিজ্ঞাপনে অনেকগুলো, 17, 18, 20টা হবে এভারেজ। আচ্ছা, আর এখন আমি একটা দেখছিলাম তোমার ফেসবুক হ্যান্ডেল, দেখেছি যে একটা নতুন নাটক মনে আসে না, আর নামটা এত বেশি ইন্টারেস্টিং, কিসমতের কেরামতি, না? কিসমতের কেরামতি, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি কেমন ধরনের একটু বলো, এটা নিয়ে কি চরিত্রে কাজ করছো, কে আছে তোমার সাথে? আচ্ছা, এটা হচ্ছে ডিরেক্টর মাহবুব সুমন নামে একজন ডিরেক্টর, অনেক ট্যালেন্টেড একজন ডিরেক্টর। আমার সঙ্গে কো আর্টিস্ট হিসেবে আছে সুদীপ বিশ্বাস দীপ। এটা চ্যানেল আয়ের আই স্ক্রিনের একটা কাজ। এটা এই মাসে রিলিজ হবে আই স্ক্রিনে, দেন 3-4 মাস পরে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাবে। আর এই কাজটা একটু ডিফারেন্ট টাইপের স্টোরি, সেটা তো আমি অবশ্যই এখন বলতে পারবো না, এটা জানতে হলে দেখতে হবে আপনাদের। আচ্ছা, তাহলে 3-4 মাস অবধি আমাদের ওয়েট করতে হবে এখন? না না না, এটা আই স্ক্রিনে দেখতে পারবেন। এই মাসের লাস্ট উইক থেকে মেবি লাস্ট উইকে রিলিজ হবে, তো ওইখানে আই স্ক্রিনে দেখতে পারবেন, আর 3-4 মাস পর ইউটিউব চ্যানেলে। আচ্ছা, আমি যতদূর জানি অনিন্দিতা কি লয়ার? অনিন্দিতা কি ল নিয়ে পড়াশোনা করেছে? হ্যাঁ, আমি ল নিয়ে পড়াশোনা করেছি, বাট আমি লয়ার এখনো হই নাই। জাস্ট আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়েছে 2024-এ, এখনো লয়ার হইনি। তুমি কি জানো তুমি আমার প্রতিবেশী? কিভাবে? তুমি জানো না? না। এই যে তুমি এআইবি তে পড়াশোনা করেছো, আমি নর্থ সাউথ এখন মাস্টার্স করছি, তোমার প্রতিবেশী না? দেখা গেল না, বলো তো আমাদের। কখনো আমি ওভাবে ভার্সিটিতে যেতেই মানে অত যেতাম না। আমার কেন জানি সবাই বলে যে ক্যাম্পাস ভার্সিটি, আমি ওই জিনিসটা লাইফটা এনজয় করতাম না। আমি মনে হয় এদিক দিয়ে বোরিং, এটা শুনলে মানুষ কি বলবে আমি জানি না। কি শুধু ক্লাস করতে আর চলে আসতে শুটিং সেটে দৌড়? হ্যাঁ হ্যাঁ, মানে ক্লাস করতাম চলে আসতাম, কেন জানি আমার ক্যাম্পাস আড্ডা দেওয়া সবার সাথে মানে আমার ওই জিনিসটা, ফ্রেন্ড সার্কেল, আমি জানি না তুমি বিশ্বাস করবে কিনা, আমার কোনো ফ্রেন্ড নেই। আমার কোনো একটা সিঙ্গেল ফ্রেন্ড নেই, মানে স্কুল কলেজের বলতে গেলে কোনো একটা ফ্রেন্ড নেই। খুব সিলেক্টিভ 1-2টা ফ্রেন্ড আমার হোল লাইফে হয়েছে। ওইভাবে ক্যাম্পাসে যাওয়া হয়নি দেখে তোমার সাথে দেখা হয়নি, কিন্তু আজকে দেখা হয়ে গেল। এরপর থেকে দেখা হবে না, বসুন্ধরায় গেলে হাই হ্যালো। তাহলে এই যে বন্ধু নেই বললে, তো বন্ধুরা এই যে একটা ব্যাপার থাকে, যেমন ধরো আজকে যখন আমি শুটে আসবো, আমি আমার বন্ধুদের বলেছি এই আজকে কিন্তু আমি যাচ্ছি, আমার শো দেখি, সেটা করিস,
তো তুমি কি বলে আসোনি কাউকে, ওই দুই একজনকেই, তারা কি দেখে না? দুই একজন যে যারা আছে তাদের সঙ্গে আমার রেগুলার যোগাযোগ নেই। তুমি আমাকে মেকআপ রুমে একটা কথা বলছিলে যে তুমি তোমার ফ্রেন্ডসদেরকে বলো, আমি কিন্তু কাউকে বলতে পারি নাই, কারণ আমার কোনো ফ্রেন্ড নাই। সত্যি কথা বলতে, এটা শুনতে খুবই উইয়ার্ড শোনা যাবে বা কি বলবে মানুষ আমি সেটা জানি না, মানে ওইভাবে কেন জানি হয় না ফ্রেন্ডশিপ। আমি অনেক ইন্ট্রোভার্ট টাইপের, একটু ঘরকোণে টাইপের মানুষের সাথে আমি একটু কম মিশতে পারি। আর কোনো সমস্যা না, আজকে ফেসবুক লাইভে এত এত মানুষ দেখছে, আর তোমার তো ভক্ত অগণিত, তারা দেখো ওয়েট করছে যে কখন একটু অনিন্দিতা আপুর সাথে কথা বলবো, একটু ফ্রেন্ড হবো তার। আচ্ছা, আমি এবার একটু আগে যেতে চাই। তোমার শুরুটা হয়েছিল গার্লস স্কোয়াডের মাধ্যমে, তাই না? অ্যাক্টিং এর জার্নি, যাত্রাটা শুরু হয়েছিল গার্লস স্কোয়াডের মাধ্যমে। তো প্রথমে জার্নিটা আমাদের সবারই কঠিন থাকে, সহজ কারোই না মিডিয়াতে জার্নিটা। প্রথম দিনের এক্সাইটমেন্ট কেমন ছিল? নার্ভাস ছিলে না এক্সাইটেড ছিলে? শুটিং সেটে কে বেশি হেল্প করেছিল তোমাকে সেদিন? গার্লস স্কাউটে আমার একটা ফ্রেন্ড ছিল, ও মেয়ে ফ্রেন্ড, ও একজন আর্টিস্ট ছিল, ও আগে থেকে আমার পরিচিত ছিল, ও আমাকে অনেক হেল্প করেছিল। আচ্ছা, আর অনেক বেশি অনেক বেশি নার্ভাস ছিলাম আমি। এত বেশি বকা খেয়েছি ওই সেটে, কারণ আমি তখন কিছুই বুঝতাম না। আমাকে এইভাবে দাঁড়াতে বলতেছে, আমি ওইভাবে দাঁড়াচ্ছি, লাইট কেটে যাচ্ছে, মানে আমি কিছুই তো বুঝতে পারছিলাম না, স্ক্রিপ্ট মনে থাকছিল না, অনেক বেশি নার্ভাসের মধ্যে গিয়েছিল। কিন্তু ওই সিরিজটা অনেক বেশি হিট হয়েছে, সবাই আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। সবাই কিন্তু চেনে তোমাকে ওখান থেকে। হ্যাঁ, ওইখান থেকেই শুরুটা, তো ওইখান থেকে। আর ওইটা যেহেতু জিনিসটা ভালোভাবে চলেছিল, সবাই ওখানে নোটিস করেছে। আচ্ছা, অনিন্দিতার ধরো এই যে আজকে লাইভের মাধ্যমে তো আমি বলেই দিলাম অনেক ফ্রেন্ড আসবে, দেখো সবাই মনে উৎসাহী হয়ে আছে কখন অনিন্দিতার সাথে কথা বলবে, ফ্রেন্ড হবে, কিন্তু অনেক শত্রুতা আছে, তাই না? সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে অনেক সময় আমরা নেগেটিভ কমেন্টস হ্যান্ডেল করতে হয়, নেগেটিভ কমেন্টস দেখা যায়। অনিন্দিতা এই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করে? সোশ্যাল মিডিয়ায় কোনো নেগেটিভ কোনো কমেন্ট, কোনো কথা, এই জিনিসগুলো আমাকে অনেক বেশি ইফেক্ট করে। প্রথমে আমি একবার একটা প্রিমিয়ার শোতে গিয়েছিলাম, ওইখানে যে আজকাল একটা ট্রেন্ড চলে এসেছে না, যে ইন্টারভিউ হচ্ছে গিয়ে অনেক উল্টাপাল্টা কোয়েশ্চেন করবে। হ্যাঁ, এটা কিন্তু একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি এসব বিষয় একটু বুঝি কম, আমি এর আগে এই জিনিসগুলো ওইভাবে নোটিস করি নাই। তো হচ্ছে গিয়ে আমি ওই প্রিমিয়ার শোতে গিয়েছি, তো স্বাভাবিক সাংবাদিকরা এসে আমাকে অনেক কথা জিজ্ঞাসা করেছে, আমি সরল মনে কিছু অ্যান্সার দিয়েছি। আচ্ছা, অ্যান্সার দিয়েছি, 2-3 দিন 4 দিন 5 দিন চলে গেছে। এমন ভাবে, মানে আমি যেভাবে এখন লাইনগুলো বলছি, যদি পরপর ওইভাবে দিত তাহলে জিনিসগুলো হয়তো বা খারাপ শোনা যেত না, কিন্তু এভাবে কেটে কেটে শুধু ওই লাইনগুলোই দিয়েছে। ওই জিনিসগুলো শুনতে অনেক অড লাগছিল। আমি এত বেশি গালি খেয়েছি মানুষের, এত বেশি ট্রোল হয়েছি, ফেসবুকে শুধু গালি আর গালিতে ভরে গেছে। মানে আমার 30-40 হাজার ফলোয়ার্স কমে গেছে, যে ওখানে এইভাবে করে লিখছে যা তোকে আজকে থেকে আনফলো করলাম। আমি কি করে ফেললাম এগুলো? আমি এত বেশি ট্রমাটাইজড হয়ে গেছিলাম ওই দিনকার। মানে আমি 2 দিন অনেক বেশি খারাপ অবস্থা ছিল, কারণ আমার লাইফে ফার্স্ট টাইম আমার সাথে এরকম হয়েছে। তখন থেকে মানে যেই আমাকে কমেন্ট করছিল আমি ওগুলো ডিলিট করছিলাম, তাকে ব্লক করছিলাম, আমি থেকে এভাবে পেরে উঠছি না, আমি পাগল হয়ে যাচ্ছি। দেন আমার বাসায় যারা ছিল তারা আমাকে বলে যে প্লিজ এটা ইগনোর করো, তুমি আর কখনো দেখো না, এভাবে তুমি কয়জনকে ব্লক করবা, এটা তো কখনোই পসিবল না। তো ওই দিন থেকে আমি আর কখনো কমেন্ট বক্স কিছু দেখি না, মানে আমার কোনো ভিডিও আসলে আমি তাড়াতাড়ি ওটা স্ক্রল করে সরাই দিই, আমি নিজে কিছু দেখি না। আচ্ছা, এই যে এই কথাটা বললে, তোমার একটা ইন্টারভিউতে আমি দেখেছিলাম যে একজন তোমাকে হয়তো ফোন করে অফার করেছিল যে কোনো একটা ইন্টারভিউতে তোমাকে বিতর্কিত কথা বলতে হবে, বললে মিলিয়ন ভিউজ। হ্যাঁ, তুমি এই মিলিয়ন ভিউজের এই লোকটা ছেড়ে দিলে কেন ভাই? আমি তো এগুলো নিতে পারবো না। এই বাংলাদেশের সবচেয়ে বেশি ইজি কি আপু, নেগেটিভ ভাবে ভাইরাল হওয়া। পজিটিভ ভাবে ভাইরাল আমি কখনোই হতে চাই না, কারণ ভাইরাল হওয়া এটা 1-2 বিষয়, মানে আমার 1 ঘন্টাও লাগবে না ভাইরাল হতে। ওই জিনিসটা আমি কখনোই করতে চাই না। আমাকে জাস্ট ফোন দিয়ে বলে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে, এখন তো সবাই অ্যাওয়ার্ড পায়, কিসের জন্য কে কি অ্যাওয়ার্ড পায়, তুমি কয়টা পেয়েছো? আমি কোনোদিন কোনো অ্যাওয়ার্ড পাইনি। আমার অ্যাওয়ার্ড পাওয়ার মতো কাজ আমি, হয়তোবা আমি এই বছর কিছু কাজ করেছি, যদি আমার ওইরকম মানুষের পছন্দ হয় হয়তোবা আমি নেক্সট ইয়ারে যে আমি মানে আশা করতে পারি, কিন্তু এই বছর অ্যাওয়ার্ড পাওয়ার মতো তো আমি লাস্ট ইয়ার কিছুই করি নাই, তাহলে আমি কেন অ্যাওয়ার্ড পাবো? আমাকে বলে যে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান, আমি নাম না বলি, ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা অনেক বেশি ভাইরাল হয়েছিল। আমাকে বলছে যে আপু আপনি অ্যাওয়ার্ড শোতে আসবেন,
বলছে আচ্ছা ঠিক আছে, আমি তো প্রথমে বুঝতে পারিনি। পর বলতেছে আপনাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে, আপনাকে এত টাকা সম্মানী দেওয়া হবে, প্লাস আমাদের কিছু ইন্টারভিউ হবে, আপনি একটু ইন্টারভিউ বিতর্কিতমূলক অ্যান্সার করবেন। বলছি বিতর্কিতমূলক অ্যান্সার কি? বলে এখন যে ট্রেন্ডিগুলো যাচ্ছে যে অমুক 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 কয়েকজন তো আছে, এদের নাম নিলেই তো ভাইরাল হয়ে যায়, আপনি এই নামগুলো আমরা নিব, আপনি এদেরকে নিয়ে হ্যাঁ 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 আমি করতে চাই, আমি এটা হইতে চাই, আমি এটা বলতে চাই, এগুলো বলবেন তাহলে হবে। আমি বলছি এটাতে কি হয় ভাইয়া? বলে এটাতে আমাদের একটু টিআরপি বাড়ে, ভিউ বাড়ে। বলছে ভাই আমার কোনো অ্যাওয়ার্ডের দরকার নেই, অ্যাওয়ার্ড পাওয়ার মতো এখন আমি আমার লাইফে কিছু করি নাই, আমার লাগবে না, আমি ভাইরালও হতে চাই না, আমি আপনাদের অ্যাওয়ার্ডও চাই না। এই যে তুমি একটাকে বলছিলে যে তোমার কোনো ফ্রেন্ড নেই, আমি বলেছিলাম কি ফেসবুকে তোমার দেখো এখন ফ্রেন্ড রিকোয়েস্টে ভরে যাবে, কত মানুষ তোমার ফ্রেন্ড হতে চায়, ঠিক তেমনি দূর থেকে তোমার কিছু ফ্রেন্ড সুন্দর সুন্দর কমেন্ট তোমাকে করেছে। চলো আমরা টেক্সটগুলো দেখিনি। হ্যাঁ হ্যাঁ সব। স্বপন বর্মন লিখেছেন, দুজনকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিমি আপু কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? তারপর লিখেছেন আলম, আমি চুয়াডাঙ্গা জেলা থেকে আপনাদের এই অনুষ্ঠান দেখছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনুষ্ঠানটি দেখার জন্য, আমার কাজগুলো দেখবেন এবং অনেক ভালোবাসা দিবেন। তারপরে সীমান্ত সজল, তিনি লিখেছেন, আমি ডিরেক্টর সীমান্ত সজল বলছি, অনিন্দিতা মিমি আরও বেশি ভালো 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 গল্পে টিভি নাটকের গুণী ডিরেক্টরের সাথে কাজ করা দরকার, আমি তার কাজ পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া অবশ্যই, আমারও মনে হয় করা দরকার, সবারই সেটা ইচ্ছা থাকে, আমারও সেটার ইচ্ছা আছে, হোপফুলি সামনে হবে। আর সজল ভাইয়া আমি বলতে চাই আপনার এই কথাগুলো কিন্তু যদি ভিডিও কলে আমরা পাই আমরা আরও বেশি খুশি হতাম। অনিন্দ বিশ্বাস লিখেছেন, প্রোডাকশন সেট উপস্থাপনায় নতুনত্ব সব মিলে জমজমার রাতের আড্ডা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। শিহাব শামস লিখেছেন, গার্ল স্কোয়াড নাটকে মিমি আপুর পুরো অভিনয় অসাধারণ ছিল, অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ, এটা আমার লাইফের অনেক বড় অ্যাচিভমেন্ট হয়ে থাকবে যে গার্ল স্কোয়াড দিয়ে আমার প্রথম কাজ দিয়ে সবাই আমাকে এভাবে চিনেছেন। থ্যাংক ইউ। আচ্ছা কমেন্ট শেষ, এবার আমরা আড্ডায় আবার চলে আসি। হ্যাঁ হ্যাঁ শো। তুমি রিসেন্টলি বললে যে একটা আসবে যে কিসমতে কেরামতি, ওই নাটকটা নিয়ে বলছি, আর এছাড়া আর কি কি কাজ আসছে সামনে? আমার এই পর্যন্ত 6-7টা নাটক করা হয়েছে, ওগুলো একটা একটা সবগুলোই আসবে, ওগুলো কিছু কিছু টিভি চ্যানেলের নাটক, কিছু কিছু ইউটিউব চ্যানেলের নাটক। নামগুলো কি বলা যাবে? নামগুলো একটার নাম হচ্ছে পাপ, আর একটার নাম হচ্ছে ভালোবাসি, আর একটার নাম মেঘলা 7 দিন। আচ্ছা এত নাম আমি মনে করতে পারছি না। মেঘলা 7 দিন, তারপর আর একটা আমি তোমাকে খুঁজেছি। আচ্ছা আরো যে দুটো আছে ওগুলোর নামটা এখনো সিলেক্ট হয়নি। আচ্ছা বাকি নামগুলো আমি বুঝলাম, কিন্তু পাপ এই নামটা নিয়ে আমার খুব ইন্টারেস্ট জন্মাচ্ছে। এর নাম পাপ কেন, কি হয়েছে নাটকে? পাপটা হচ্ছে কি, এটা যে গল্পটা, তুমি কি পাপি? হ্যাঁ এটা তো আমি পাপি, এতটুকু বলে দিলাম। আচ্ছা এটা আমি চরম পাপি। ও তো এটা একটা ধরতে গেলে আমার এটা একটা নেগেটিভ ক্যারেক্টারের মতো ক্যারেক্টার, যে চিরাচরিত যে মেন আর্টিস্ট যারা থাকে তারা পজিটিভ ক্যারেক্টার থাকে, মানে ভালো রোল প্লে করে, সবসময় ভালো থাকে, গুণী থাকে, অনেস্ট থাকে। আমার ক্যারেক্টারটা এটা মোটেও না, টোটালি একটা ডিফারেন্ট একটা ক্যারেক্টার। আমার এই টাইপের ক্যারেক্টারের জন্য আমি একটা পাপ করে বসি। আচ্ছা পাপের জন্য অনেক ধ্বংসযজ্ঞ হয়ে যায়, দ্যাটস ওয়াই এই নাটকটার নাম পাপ। আচ্ছা ঠিক আছে, আরো গল্প শুনবো, কিন্তু এই মুহূর্তে একজন দর্শক আমাদের জন্য ওয়েট করছে, একটা ভিডিও কল দিব আমরা। হ্যাঁ হ্যাঁ চলো। হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি যদিও চিনি। রাইসা সুলতানা। মিমি আপু এবং জয়া দুইজনকে অসম্ভব সুন্দর লাগছে। জয়াকে একটু আগেই ফেসবুকে দেখলাম, জয়েন করলাম এই জন্য। অনেক অনেক থ্যাংক ইউ। অনিন্দিতা মিমি আপুকে কোনো কোশ্চেন আছে? না, দুজনকে খুব সুন্দর লাগছে, একসাথে দেখে খুবই ভালো লাগছে। আর আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, আর স্পেশালি জয়ার হোস্টিং এর তো আমি অনেক বড় ফ্যান। দুজনকে অনেক থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো, এই জন্য ফোন দিলাম। সে নিজেও একজন হোস্ট এবং সে দুর্দান্ত একজন কমেডিয়ান, সুন্দর উপস্থাপনা তার কথা আমি কি বলবো, আমিও নিজেও তার কাজের ফ্যান।
অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে রাইসা কল দেওয়ার জন্য। তোমাকে অশেষ ধন্যবাদ। মিমি আপুকেও খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তারপর আর কি বলো, তুমি কি জিম ফ্রিক? অনেক বেশি। আমি দেখেছি তোমার সোশ্যাল হ্যান্ডেল, একটা মেয়ের সোশ্যাল হ্যান্ডেলে মানে জিমের ছবি ওয়ার্কআউট করছে অনেক বেশি, তার জন্যই যে এত সুন্দর মিমি। আমি মানে যখনই টাইম পাই, সেটা এখন আমার ওই টাইম বেঁধে যে একটা টাইমেই জিমে যাওয়া সেটা সম্ভব হয় না সব সময়, কিন্তু যখনই টাইম পাই যে ধরো কখনো 10টার দিকে কাজ শেষ হয়ে গেল, আমি তাড়াতাড়ি দৌড়ে যে জিম বন্ধ হয় 12টার দিকে, আমি 11টার দিকে জিমে যেয়ে মনে হয় যে জিম করে তারপর আমি ঘুমাবো, নাহলে ঘুম ধরে না। একদিন জিমে না গেলে আমার মনে হয় যে আমি মানে কি জানি করি নাই, আমাদের একবেলা না খেলে যেমন লাগে আমার জিমে না গেলে ওরকম লাগে। দারুণ। এই যে এই জন্য কি চেহারা এত গ্লো না? জিজ্ঞেস করে না বলো তো, এই যে এত গ্লো না, আমার চেহারা গ্লোর থেকে তোমার চেহারা গ্লোর কাছে আমার চেহারা গ্লো কিচ্ছু না, বিশ্বাস করো। জিজ্ঞেস করে না এই যে নায়িকারা এত সুন্দরী হয় কিভাবে? দর্শক, এই যে নায়িকারা এইভাবে সুন্দরী হয়, নায়িকারা ওয়ার্কআউট করে, হেলদি খাবার খায়, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ। জাঙ্ক ফুড খাও না? জাঙ্ক ফুড একদমই খাই না, আমি ওরকম লাকি সোল না যে আমি যা মন চাই তা খাবো না। এরকম অনেক মানুষ আছে আমি শুটিং সেটে দেখি বা এর বাইরে, যা মন চাই তা খাচ্ছে, কিন্তু কখনো গায়ে এক ফোঁটা আচ্ছা কিছু কোনো এফেক্ট পড়ে না। আমি 1 গ্লাসের জায়গায় 2 গ্লাস পানি খেলে আমি মনে হয় আমার মুখটা ফুলে গেল, আমি মোটা হয়ে গেলাম। আমি ওরকম লাকি সোল না, আমি কোনো জাঙ্ক ফুড খাই না, আমি কোনো মিষ্টি খাই না, কোনো ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস ওগুলো কিছুই খাওয়া হয় না। আমার একটা বোরিং লাইফ, খুবই একটা বোরিং লাইফ। না খাওয়া মানুষের লাইফে কিন্তু অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা হ্যাপিনেস। তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবে যে যখন তোমার মন খারাপ থাকে, তুমি যদি তোমার পছন্দের খাবার খাও অনেকটা ভালো লাগে না, অনেকটা স্ট্রেস রিলিফ হয়। বাট আমি একটা মানে আমার কোনো পছন্দের খাবার যদি কোনোভাবে খেয়ে ফেললাম কোনো একদিন, আর নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারলাম না, সাথে সাথে যে ওয়েট মেশিনে দেখি 1 কেজি বেড়ে গেছে, ওর এত গিলটি ফিল হয় যে কেন খেলাম। সো এটা একটা অনেক পেন। তুমি তোমার বডির প্রতি একদম অনেস্ট, বুঝেছো? আর আমি জিম করি, আমি 3 বেলা ভাত খাই, এতে কোনো কাজে দিবে না, এতে তোমার ক্ষতি হবে। গ্রিন টি খেয়ে একটু নিজেকে মানে জাস্টিফাই করি। না কোনো লাভ নেই, তুমি 3 বেলা ভাত খেয়ে জিম করলে তো কিছু হবে না, অ্যাচিভ হবে না। আচ্ছা, খাওয়া দাওয়া বাদ দাও, রান্না বান্না পারো কিছু? আমি অনেক ভালো রান্না পারি। তাই কি পারো বলো? সব বলতে না, মানে বাঙালি ফুড যেগুলো হয় ওগুলো আমি রান্না করতে পারি। ভাত, মাছ, মাংস, বিরিয়ানি, খিচুড়ি। আমাকে দেখে মনে হয় না, কিন্তু আমি ভালো রাঁধুনি। ওরে বাবা, একদম লক্ষ্মী বৌমা হবে। তারপর বলো, এই যে বৌমা যে হবা, বৌমা হওয়ার জন্য তো বিয়ে শাদী করতে হবে না? তো অনিন্দিতার প্ল্যান কি? সে কি প্রেম করে বিয়ে করবে নাকি বিয়ে করে প্রেম করবে? না, আমার বিয়ে করে প্রেম, আমার মনে হয় কি জানো, আচ্ছা একটা মানুষকে আমি চিনি না, জানি না, তার সাথে আমি কিভাবে এক ছাদের নিচে থাকবো? মানে একটা তো মোটামুটি তো একটা চেনা জানা লাগবে, বা আমার ভালো লাগতে হবে, না হলে তো আমার মনে হয় যে সে যত ভালো কেউই হোক না কেন, বা মানে যত যাই হোক না কেন, দেখতে ভালো হয় না কেন, আমার দম বন্ধ হয়ে যাবে। আমি এটা মেনে নিতে পারবো না যে কি একটা অপরিচিত মানুষ আমার সাথে এক বাসায় এক ছাদের নিচে, আমি এটা মেনে নিতে পারবো না। কিন্তু প্রেম, আমার যেটা ফিল হয় যে 2-3 বছর আগ পর্যন্ত প্রেম জিনিসটা ছিল, বাট এখন এই টাইমে 2025-এ প্রেম বলতে কিছুই নেই। আর এখন কি আমাদের ওই যে একটা কথা আছে না, আবেগের বয়স ভালো, বিবেকের বয়স ভালো না। তোমার কি বিবেকের বয়স চলছে, আবেগের বয়স শেষ? আবেগের বয়স শেষ। আমি কি আমার মা এখন বলে যে যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, যে বিয়ে কর। আমি বলছি তো তুমি দেখো ছেলেবেলা, আমি তোর জন্য কোথা থেকে ছেলে দেখবো, তুই নিজেরটা নিজে দেখ। আমি বলছি হ্যাঁ, যখন ছোটকালে আমি প্রেম করতে চাইতাম তখন তো তুমি প্রেম করতে দিতে না, বাসার বারান্দায় পর্যন্ত যাওয়ার নিষেধ, মানে তালা দিয়ে রাখতা, বারান্দার দরজাতেও তালা দিয়ে রাখতা, ছাদে তো ইম্পসিবল, যেতেই পারবো না। এখন আমি কোথা থেকে প্রেম করব? এখন কোনো ছেলে নাই প্রেম করার মতো, তখন তো দাও নাই। এখন বলে কি সারাদিন ঘরের মধ্যে বসে থাকিস, যা কারোর সাথে কথা বল, ফোনটাও তো চালাস না, ফোনটা একটু চালা, কারোর সাথে কথা বল। এখন আর এই প্রেম টেম কিছু হয় না। আমার মনে হয় যে এই যুগে আর প্রেম নেই। এই যে আঙ্কেল আন্টি যে এত স্ট্রিক্ট ছিল, তোমাকে ছাদে যেতে দিত না, এটা করতে দিত না,
কয়টা প্রেম করেছো বলো? প্রেম করে ধরা খেয়েছো নিশ্চয়ই। প্রেম করে ছোটবেলায় এত রেস্ট্রিকশন ছিল, প্রেম তো করতেই পারি নাই, যে এক দুইটা মানে ওই টাইমে প্রেমটা কি ছিল, তখন তো এরকম অত ফোন অ্যাভেলেবেল ছিল না, বা থাকলেও হ্যাঁ স্মার্টফোনের এত অ্যাভেলেবেল তো ছিল না, থাকলেও তো আমাকে দিত না। তো দিত না, যে একটা বাটন ফোন থাকতো বাসায়, ওইটা দিয়ে একটু সবাই যখন ঘুমায় পড়বে তখন একটু 1-2 মিনিট 3 মিনিট কথা বলবো বা চিঠি লিখবো। ফোন তো এরকম মানে মাসে একবার বা অনেক কাহিনী করে পেলে পেতাম, না পেলে না পেতাম। চিঠি লিখে প্রেম করা, ওই দূর থেকে এক নজর দেখা, স্কুলে যাওয়ার সময় এক নজর দেখা, জানালা থেকে দেখা যে রাস্তায় দাঁড়িয়ে আছে আমার জন্য, তখন তো ওই ধরনের প্রেম ছিল। ওইগুলো তখন এক দুইটা, এখন ওইটাকে প্রেম বলে কিনা আমি জানি না, এক দুইটা হয়েছে। কিন্তু পরে স্কুল লাইফের পরে প্রেম এসেছে লাইফে। যাক, এবার আরেকটা প্রেম করে বিয়ে শাদী করে নাও তাড়াতাড়ি, আমরা সবাই মিলে যাই তোমার বিয়েতে। প্রেম করার মতো কোনো ছেলে নেই, বিয়ে করার মতো কোনো ছেলে নেই। আচ্ছা ঠিক আছে, মজা হবে। এবার একটু আবার কাজের প্রসঙ্গে ফিরে যাই। এই যে এত জায়গায় কাজ করেছো, প্রথমে তুমি মডেলিং দিয়ে শুরু, এখন যদি জিজ্ঞেস করি যে কোন জায়গাটাতে তুমি এখন বেশি কমফোর্টেবল, মডেলিং এ নাকি অ্যাক্টিং এ? না, মডেলিং তো মানে ইম্পসিবল। এখনো যদি মানে কিছু কিছু, যেমন আমাদের বিভিন্ন ব্র্যান্ডের আপুদের সঙ্গে আমার যেহেতু ড্রেস নেই, স্পন্সর নেই, ভালো রিলেশন থাকে, তো তারা আমাদের মানে মোটামুটি ফ্রেন্ডলি রিলেশনই। তাদের তো প্রত্যেক মাসেই ফ্যাশন শো হয় তাদের ড্রেসের, তো বলে যে আসো একটু মানে হেঁটে যাও। আমরা না, এখন পারবো না, এখন আর এই জিনিসটা কেন জানি ভালোই লাগে না, মানে আমার মনেই টানে না এটা আমি এখন কি করব। আমার এখন ধ্যান জ্ঞান সবকিছুই অ্যাক্টিং। আমি যদি লাইফে কিছু করি, কাজ করি, তাহলে আমি অ্যাক্টিংই করব। আর যদি আমি কাজ না করতে পারি তাহলে আমি একদম হাউস ওয়াইফ হবে, আর অন্য কোনো কাজ আমাকে দিয়ে কোনোদিন হবে না। আচ্ছা, এই অ্যাক্টিং এর কথা বললে আমরা কিন্তু জানি ইদানিং তুমি মন প্রাণ দিয়ে অ্যাক্টিং করছো। তোমার একটা চরিত্র সেলস গার্লে, যদি আমি ভুল না করি, খুব দুর্দান্ত রিয়াকশন ছিল সবার, খুব ভালো হয়েছে। সেই গল্পটা যদি একটু বলো, ওইখানে তোমার চরিত্রটা একটু ভিন্ন ছিল আমি যতদূর জানি। আমার চরিত্রটা যেটা ছিল যে লোভী চরিত্রটা ছিল, নরমালি যেটা অহরহ মানে মানুষ বলে মেয়েরা লোভী, কেন বলে যায় না, মেয়েরা মনে হয় হয়ও একটু লোভী। এই কথা কিন্তু বলা যাবে না, সবাই না, কিন্তু কিছু কিছু আমি দেখেছি ওরকম, আমি এগুলোর ভুক্তভোগী হয়েছি। তো একটা মেয়ে, ওটার ক্যারেক্টারটা যেরকম ছিল যে গ্রাম থেকে একজনের হাত ধরে একজনের সাহায্যে শহরে আসে, শহরে আসার পরে যখন ওই ছেলেটা ওকে অনেক কিছু চিনিয়ে দেয়, অনেক কিছু চিনতে জানতে পারে, মেয়েটা অনেক কিছু চিনে জেনে ফেলে, সার্কেল হয়ে যায়, তখন ওই ছেলেটাকে ডিচ করে একটা রিচ লোকের সঙ্গে চলে যায়। তো ছেলেটা এটা না মানতে পেরে মেয়েটাকে খুন করে ফেলে। তো এই ধরনের এটা একটা মানে নেগেটিভ টাইপের ক্যারেক্টারই ছিল। তো এটা সবাই মানে হয়তো অনেক ছেলেরা রিলেট করতে পেরেছে, বেশি মানে বিশেষ করে ছেলেরা, মেয়েরা অত ওইভাবে না, ছেলেরা বোঝে হ্যাঁ একদম ঠিক হয়েছে, এরকমই করা উচিত। আমি যদি বাস্তবে আমার গার্লফ্রেন্ড এমন করেছে, ওর সঙ্গে এরকম করতে পারতাম, ওকে মেরে ফেলতে পারতাম, মানে ছেলেরা অনেক বেশি খুশি হয়েছে আমার ওই টাইপের ক্যারেক্টারে, অনেক রিলেট করতে পেরেছে। আচ্ছা অনিন্দিতা, বাস্তবে কেমন? বাস্তবে আমি তোমার ফেসবুকে যদি দেখি, খুবই ব্রাইট একটা মেয়ে, খুবই ফান লাভিং। বাস্তবে কি এরকম, নাকি একটু সাইলেন্ট, একটু চুপচাপ, একটু মিষ্টি মিষ্টি ক্যাওস? অনিন্দিতা কেমন সে? আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, আমি অনেক বেশি ইন্ট্রোভার্ট। আমি মানে ফেসবুকে যেমন দেখা যায় টোটালি ওইটার অপোজিট। মানে ফেসবুকে দেখা যায় আমি অনেক চুল বলি, অনেক চিল, অনেক ঘোরাফেরা করছি। আমার ঘোরাফেরা করতে একদমই ভালো লাগে না। কেন? আমাকে যদি বলে যে তোমার প্রিয় মানে তোমার হবি কি, মানে তোমার কি করতে ভালো লাগে তোমার অফ টাইমে, মানুষ বলে না, তো মানুষ অনেকে কি বলে যে আমার ঘোরাঘুরি করতে ভালো লাগে, আমার শপিং করতে ভালো লাগে, ট্রাভেলিং করতে ভালো লাগে। আমি কি বলি জানো, যে আমার এসব কিছুই করতে ভালো লাগে না। যেদিন আমার কোনো কাজ না থাকবে আমি কিছুই করব না, আমি খালি সোফার মধ্যে শুয়ে আমি ফোন চালাবো, এটাই আমার কাজ, এটাই আমার করতে ভালো লাগে। আমি অনেক চুপচাপ শান্ত প্রকৃতির একটা মেয়ে, মানে সোশ্যাল মিডিয়া থেকে টোটালি আলাদা। দেখলে তোমাকে কিন্তু বোঝা যায়। আমি না যখন মেকআপ রুমে আমি ছিলাম, দেখেই ভাবছিলাম যে সোশ্যাল মিডিয়াতে একটু আলাদা হবে। আচ্ছা যাই হোক, ট্রাভেলিং এর কথা বললে, আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখি তুমি ট্রাভেলও প্রচুর করো। আর মডেল হওয়ার মনে একটা সুবিধা আছে না, অনেক সময় তো ফ্রিতে ট্রাভেল করা যায় প্রজেক্টের কোনো কাজে যদি তুমি যাও, এরকম কি হয়েছে? না, প্রজেক্টের কাজে আমার বাইরে যাওয়া হয়নি এখন পর্যন্ত। যে আমি অনেক বেশি ট্রাভেল করেছি তা না, আমি 3-4টা কান্ট্রিতে গিয়েছি। তো ওইটাতে আমি নিজে ঘোরার জন্য গিয়েছি, যে লাইফে কখনো যাইনি, আমি একটু যাব দেখবো, কিন্তু কোনো কাজের জন্য যাওয়া হয়নি এখন পর্যন্ত। আচ্ছা বাইরে গেলে কি করে? এই যে তোমার ঘোরাঘুরি করতে পছন্দ হয় না,
বাসায় বসে থাকতে ইচ্ছে করে, তো ওখানে গিয়েও কি বাইরে বসে গেলে থাকো? কি করি সেটা বিশ্বাস করবা তুমি? করবো, বলো। আমি হচ্ছে গিয়ে দুপুর 1টা 2টার দিকে ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে আমি লাঞ্চ করব, রেডি হব, রেডি হয়ে বের হতে হতে বিকাল সন্ধ্যা হয়ে যাবে। ওই একটু ঘোরাঘুরি করে, একটু শপিং মলে ঘোরাঘুরি করে আমি চলে আসব। ওই মানে নেচার, পাহাড়, পর্বত, আমার আবার নেচার, পাহাড়, পর্বত পছন্দ না, আমার সিটি লাইফ পছন্দ। আমার সিটি বিল্ডিংস সুন্দর সুন্দর এগুলো পছন্দ, মানে নাইট লাইফটা পছন্দ। তো ওইগুলো দেখবো, দেখে আবার 11টা 12টা বা 1টার দিকে চলে এসে ঘুমাবো। এটাই আমার ওইখানে লাইফ। কিন্তু সকালে ঘুম নেই, খাওয়া নেই, তো ঘুরতেই আসি আমি। এই পাহাড়, পর্বত, নদী, নালা আমাকে দ্বারা এসব হয়। আচ্ছা, এখন পর্যন্ত কোন কোন দেশে গেছো তুমি? আমি এখন পর্যন্ত গিয়েছি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই আর ইন্ডিয়া। এই সব কয়টা জায়গায় ঘোরানো অনেক জায়গা, আর তুমি কিভাবে 2টা অবধি ঘুমালে আমাকে তুমি বুঝাও। আমি মানে ভালো লাগে না সকালবেলা উঠে রেডি হয়ে আমি যাব ঘুরতে, মানে এটা হয়ই না। মানে এটা কেন জানি এটা কোনোভাবেই সম্ভব হয় না, আমার এটা মনই চায় না। সো এটার জন্যই হয় না। প্রচুর অলস, অনেক অনেক লেজি, মানে লেজি চরম পর্যায়ে আমি। আচ্ছা চলো, আমাদের আরেকজন দর্শক ওয়েট করছে, আমরা একটা ভিডিও কল নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ সব। হ্যালো, কে বলছেন? হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? ওকে, আই এম নিশান। জি ভালো, আপনি? আমিও ভালো আছি। অনিন্দিতাও ভালো আছে। হ্যাঁ। কোথা থেকে বলছেন আপনি? আমি আপাতত গাড়ি থেকে বলছি, অফিস থেকে বাসায় যাচ্ছিলাম। এর মধ্যে এই শোটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আচ্ছা, ভালো লাগতেছিল এই জন্য। ভাইয়া গাড়িও join নড়তেছে, করলাম। আপনিও নড়তেছেন, যে কোনো একটা ফিক্সড করেন তো। ওকে, অ্যাজ ইউজুয়াল আই নো জয়া এইভাবেই ধমক দিয়ে কথা বলে, তো ওকে আই এম ইউজড টু। আর অনিন্দিতা আপু উনি বলছিলেন একটু আগে বিয়ের ব্যাপারে, যে উনি অচেনা মানুষের সাথে থাকতে হবে, এই ভয়ে বিয়ে করে না। সেম হিয়ার আপু, আমিও হাই ফাইভ, আমি এই ভয়ে বিয়ে করছি না। হ্যাঁ, এর জন্য বিয়ে করা উচিত না কোনো অচেনা মানুষকে। নিশান ভাই, আপনি একটু পুরো ক্যামেরাতে আসুন, আপনাকে অর্ধেক দেখা যাচ্ছে। সাথে আমি একমত, সহমত জানাতে আমি জয়েন করলাম। আর ভালো শো, আই এম এনজয়িং। বাসায় যেতে যেতে বোরিং টাইম কাটছিল বিশেষে, তো এই টাইমে এই টাইপের শো গুলা হওয়া উচিত। আমরা এনজয় করতে করতে যাব। আর জয়া, আপনাকে অনেক সুন্দর লাগছে, আপনার হাসিটা অনেক সুন্দর লাগছে। আপনি এইরকম শো প্রতিদিন করেন, যেন আমরা প্রতিদিন শেষে বাসায় যেতে যেতে এরকম দেখতে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে কল করবার জন্য। দেখেছো কত মানুষ তোমার ফ্রেন্ড হওয়ার জন্য ওয়েট করছে বাইরে, তুমি তো আজকে অ্যানাউন্সমেন্ট দিয়েই দিলা। আচ্ছা, এবার আমি একটা র্যাপিড ফায়ার খেলবো, হ্যাঁ? আর রুল খুব সিম্পল, আমি ঝটপট কোয়েশ্চেন করব, তুমি আলট্রা ফাস্ট গতিতে অ্যান্সার দিবা। হ্যাঁ হ্যাঁ সব। ওকে, ফুচকা নাকি খিচুড়ি? খিচুড়ি। আচ্ছা, ফুচকা চটপটি মনে ভালো যেত। শীতের পোশাক ওভারকোট নাকি শল? ওভারকোট। আচ্ছা, তারপরে পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র। ওকে, থ্যাংক ইউ, আর বলতে হবে না। সাঁতার জানো? না, আমি একদমই সাঁতার জানি না, আমার পানিতে অনেক বেশি ফোবিয়া আছে। তাহলে কোনো নায়কও নাই, বয়ফ্রেন্ডও নাই, তোমাকে বাঁচাবে কে বলো তো? কেউ নেই বাচ্চাদের জন্য, পানির ধারের কাছেও আমি যাই না। আমি জীবনে মনে একবার একটা সুইমিং পুলে নেমেছিলাম, আর কোনোদিন নামিনি। আচ্ছা, আমি কিন্তু সাঁতার জানি, তুমি আমাকে চাইলে নিয়ে যেতে পারো, আমি তোমাকে বাঁচাবো। সাঁতার করা কি ইজি? অনেক ইজি। তুমি ভয় লাগে না? কেন পানি ভালো লাগে? হ্যাঁ, মানে নদীতে কখনো সুইমিং পুল বাদে? আমাদের বাড়ির পাশে নদী। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নবাবগঞ্জে। তোমার বাড়ি কোথায় বাই দ্য ওয়ে? তুমি কি ঢাকাতেই? না না না, আমার বাড়ি ময়মনসিংহে। আমি তো ময়মনসিংহে তো নদী আছে। হ্যাঁ, আমি কখনো ওই নদীর পাড়ে নামিনি। এটা কোনো কথা? এবার যাবা, ঈদের ছুটিতে যাবা, একদম নদীতে ঝাঁপাবা। শিওর। তারপর এই যে আজকে আসছো এখানে, একটা একটু আফসোস নিয়ে তুমি বলছিলে যে বাসায় বলনি। হ্যাঁ, বাসায় বলনি। তো শুরুর দিক থেকে তাদের কে সাপোর্ট করেছে? মা বাবা তো একটু নারাজ ছিল, বা এই যে এত রাতে শুট করছো, এটাও হয়তো পুরোটা বলা হয়নি তাদেরকে। হ্যাঁ, তোমাকে তখন মেকআপ রুমে বলছিলাম, সাপোর্টিভ অ্যাকচুয়ালি কেউই কখনো ছিল না। যতদূর যা করার নিজের ইচ্ছাতেই নিজেই যুদ্ধ করে সামনে এগিয়ে যাচ্ছি। তোমাকে যেটা বলছিলাম, তুমি তোমার মার সাথে এসেছো, তো তুমি বলছিলে যে তুমিও আশা করছিলে যে আমি কার সঙ্গে আসবো।
তো তখন হচ্ছে গিয়ে আমার বাসায় এখনো জানে না যে আমি এখানে আছি। তো আমার মা বাবা একটু শহরের বাইরে আছে আমাদের হোম টাউনে, তো ওনারা জানে, কারণ ওনাদেরকে আমার বলার সেই সাহসটা নেই যে আমি এখনো মানে বাইরে আছি, বাইরে এসে আমি কাজ করছি, কারণ তারা এই জিনিসটা বুঝবে না। তো না বুঝে কি হয়, তারা ডায়াবেটিসের মানুষ, প্রেশারের মানুষ, অনেক টেনশন করে, তো সেই টেনশনটা আমি দিতে চাই না। এর জন্যই তাদেরকে বলাও হয়নি যে আমি এখন এখানে এসেছি এত রাতে, কারণ এই জিনিসটা মেনে নিবে না, কারণ আমার ফ্যামিলি ওইভাবে অতটা সাপোর্টিভ না। তো যা কিছুই করছি নিজের ইচ্ছাতেই করা হচ্ছে। আচ্ছা, নাটকগুলো কি দেখেন তারা? হ্যাঁ, নাটক দেখে, সেটা দেখে, কিন্তু তাদের কথা হচ্ছে কি একটা লিমিটেশনের মধ্যে থেকে কাজ করতে হবে। এটা আমি কখনোই তাদেরকে বোঝাতে পারি না যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে, অ্যাক্টিং করতে গেলে লিমিটেশন নিয়ে তো আমি কাজ করতে পারবো না। যে 9 to 5 তো জব না, এটা তো যে রাত 12টার দিকেও কাজ হতে পারে, এটা তারা কল্পনাও করতে পারে না, বা এটা তারা শুনলো এটা মানতে চায় না। যদি এরকম হয়ে থাকে তাহলে তোমার করার দরকার নেই। এখন আমি তো করব, এখন আমি কি করব, তো আমার হাইড করতে হচ্ছে। সো এটা হচ্ছে কি আমার লাইফের একটা প্রবলেম হতে পারে। ধরো তোমার সামনে বলছেন না, কিন্তু হয়তো তারা তোমাকে নিয়ে তোমার পেছনে প্রাউড ফিল করছেন, বা সবাইকে দেখাচ্ছে এই যে দেখো আমাদের অনিন্দিতার নাটক। সেটা দেখাবে, সেটা অবশ্যই দেখাবে, সেটা সবাইকে প্রাউড ফিল করে দেখায়। কোনো নাটক আসলে, কোনো চ্যানেলে যখন আগে যায়, তো সবাইকে আগে থেকেই বলে হ্যাঁ মিমি নাটক আসবে, এখন তোমরা দেখো। সেটা আছে, কিন্তু ফুল এক্সেসটা দিতে চায় না, মানে সেটা তারা বুঝতে চায় না। এই জন্য আমার অনেক সময় অনেক কিছু হাইড করতে হয়। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আবার মজায় ফিরে যাব। হ্যাঁ। অনিন্দিতার স্বপ্নের নায়ককে? স্বপ্নের নায়ক? হ্যাঁ, সবারই তো থাকে স্বপ্নের নায়ক, ছেলেদের স্বপ্নের নায়িকা। অনিন্দিতাকে? আচ্ছা, আমার স্বপ্নের নায়ক যদি এক কথায় অনেস্টলি বলি, দেব। দেব? হ্যাঁ। আমি কিন্তু অন্য জায়গায় শুনেছিলাম সিদ্ধার্থ মালহোত্রা, সে কিন্তু মাইন্ড করবে। সিদ্ধার্থ মালহোত্রা হচ্ছে কি যখন আমি বড় হয়ে, মানে এখনকার সময়ে, কিন্তু আপু আমাদের ছোটবেলার কথা যদি মনে করো, আমাদের টিনেজ যখন ছিলাম তখন সঙ্গীত বাংলা খুব ভালো রিলেট করতে পারি, বিকজ আমরা সেম স্কুলে যাওয়ার আগে সঙ্গীত বাংলা, স্কুল থেকে এসে সঙ্গীত বাংলার গান শোনা, দেবজিতের গান শুনে বড় হওয়া, তখন ওই সময় এটা অনেক ট্রেন্ড ছিল। তো তাদের গান শুনে শুনে, তাদের সিনেমা দেখে দেখে বোঝা যে ভালোবাসা কি জিনিস, প্রেম কি জিনিস। সো দেব আমার ড্রিম হিরো। আচ্ছা, দেবের গানে কি নাচ করা হতো না? আমরা কিন্তু করতাম, জানো, বান্ধবীরা মারামারি লেগে যেত কে ওই গানে করবে। এক্স্যাক্টলি। আবার কোন গান যদি প্রথমে রিলিজ হতো, কে এই গানটা আগে মুখস্থ করবে, তাই না, এই জিনিসটা হতো। কিন্তু সবার সামনে তো নাচতে তখন লজ্জা লাগতো, ঘরের মধ্যে দরজা বন্ধ করে দেবের গান চালিয়ে, জিতের গান চালিয়ে নাচা হতো। তুমি কি লাজুক ছিলে না? হ্যাঁ, অনেক লাজুক, এখনো আছি, ছিলাম না, এখনো আছি। ভাবা যায় এত সুন্দর সুন্দর কাজ করছো আর ভেতর থেকে মেয়েটা একদম লাজুক একটা মেয়ে। হ্যাঁ। তুমি কি ভাই বোনদের মধ্যে ছোট না? আমি সবার ছোট। আমার বোন ভাই, আমার ভাই নেই, আমরা 3 বোন। তো আমার মার অনেক ইচ্ছা ছিল যে তার একটা ছেলে হোক। আমার বোনদের সাথে আমার অনেক বছরের গ্যাপ, যেমন আমার বড় বোনের সাথে আমার প্রায় 12-13 বছরের গ্যাপ, ছোট বোনের মানে মেঝো বোনের সাথে 10-11 বছরের গ্যাপ। তো আমার মা বাবার অনেক দিন পরে মনে হয়েছে তাদের একটা ছেলে দরকার, এত বছর পর আলটিমেটলি আমি মেয়ে হয়ে গেছি। ও আচ্ছা, তোমরা 3 বোন এবং তুমি সবার আদরের, ছোটরা তো আদরের। হ্যাঁ, সবার ছোট আদরের। আচ্ছা, যদি জিজ্ঞেস করি, এই যে কয় বছরই হয়েছে কাজ করছো, সুন্দর সুন্দর কাজ করছো, অনেক হিরোদের সাথে কাজ করেছো, হ্যাঁ, অনেক হিরোইনদের সাথেও কাজ করেছো, যদি জিজ্ঞেস করি ফেভারিট কো অ্যাক্টর কে? ফেভারিট কো অ্যাক্টর কে? হ্যাঁ, আসলে আমার খুব কম। বুঝে শুনে অ্যানসার দিও, কিন্তু ঝামেলায় পড়বা, কিন্তু পরে আমাকে দোষ দিবা না। আমার কাজ তোমাকে কোয়েশ্চেন করা, আমি করছি। আচ্ছা, না না, ফেভারিট কো অ্যাক্টর আমার হচ্ছে গিয়ে অ্যাক্টিং এর রেগুলার হওয়ার জার্নিটা কিন্তু খুব কম সময়, যেহেতু এই বছরই 6-7-8 মাস হয়েছে। তো আমার এখন কাজগুলো কি হচ্ছে, মানে কোনো একজনের সাথে যে বারবার কাজ হচ্ছে বিষয়টা, সেটা হচ্ছে না। আমার কয়েকজনের সঙ্গে, মানে বিভিন্ন কো আর্টিস্টের সঙ্গে রেগুলার কাজ হচ্ছে। হয়তো বা ফেভারিট কো আর্টিস্টকে এটা আমি তখন আরো 2-1 বছর গেলে বলতে পারবো, যখন তাদের সঙ্গে আবার রিপিট কাজ করতে পারবো। এখন আমি বলতে পারছি না। আচ্ছা, এই যে একজনের সাথে বারবার কাজ কেন হচ্ছে না, তোমার কি মনে হয়? আমাদের এই মিডিয়াতে কি কাজের সুযোগটা কম, নাকি এই জায়গাটা অনেক বেশি স্যাচুরেটেড হয়ে গেছে, যে যারা কাজ করছে তারাই পাচ্ছে, বা একদল পাচ্ছেই না? কেন এরকম হচ্ছে, বা তুমিই বলো যে কেন বারবার কাজ হচ্ছে না? আচ্ছা, আমি এটা নিয়ে একটা কথা বলি। ডেফিনেটলি এটার হচ্ছে গিয়ে সুযোগ তো কম,
মানে কিছু সার্টেন অ্যামাউন্ট মানুষ যারা ওই জোনের ভেতরে আছে, যারা ওই সিন্ডিকেট বলবো না, জোন বা ওই টিমের ভেতরে আছে, ওই টিমই বারবার তাদেরকে নিয়ে কাজ করছে, বাইরে কেউ এটা থেকে এন্ট্রি করা অনেক টাফ হয়ে যাচ্ছে। আমার কাছে কি মনে হচ্ছে আপু, যখন আমি 2022 সালে শুরু করেছিলাম, আমি যখন গার্লস স্কট নিয়ে শুরু করেছিলাম, সত্যি কথা বলতে আমি কিন্তু অ্যাক্টিং এর জন্য কোনো ট্রাই করি নাই। ওই অফারটা হুট করে আমার লাইফে আসে, তখন আমি অ্যাক্টিং কার কাছে ট্রাই করবো, আমি তো চিন্তামই না কিছু, তো এটা আমার অটো আমার কাছে এসেছে। এরপরে যে আমি বাকি যতগুলো কাজ করেছি, গার্লস স্কট রিলিজ হওয়ার পরে একটার পর একটা অটো এসেছে। তো আমার যখন একটা 2 বছরের গ্যাপ পড়ে গেছে, আমার মনে হয় যে গ্যাপের পর যখন আমি স্টার্ট করতে গেছি লাস্ট ইয়ার, না সরি এই ইয়ারের ফার্স্টে, তখন আমার মনে হয়েছে যে ওই শুরুতে শুরু করার চেয়ে আবার ফিরে এসে শুরু করা অনেক কঠিন। ওইটা তখন অনেক ইজি হয়ে যায়, ওইটা তখন সবাই অনেক ইজিলি অ্যাকসেপ্ট করে বা অনেক কিছু অনেক সহজে পাওয়া যায়। বাট একবার গ্যাপ দিয়ে চলে আসাটা, এটা অনেক, এটা মানে এটা জাস্ট অনেক বেশি স্ট্রাগল। আবার নতুন থেকে শুরু করা না, শুরু থেকে শুরু করা। হ্যাঁ, নতুন থেকে কাদের সাথে শুরু করা, নতুন থেকে পুরান মানুষদের সাথে শুরু করা। এটা মানে একটা সম্পর্ক নতুন করে তৈরি হয়েছে, আর একটা সম্পর্ক ভেঙে যে আবার এটাকে ঠিক করার চেষ্টা করছো, সো এটা অনেক বেশি টাফ। তো এটা আমার প্রথমে 2-3 মাস অনেক টাফ হয়েছে, কিন্তু এখন এই জিনিসটা অনেক বেশি কেটে গেছে, এখন আর ওই জিনিসটা ওইভাবে নেই। কিন্তু হ্যাঁ, যারা কাজ করে তারাই একটা জোনের মধ্যে কাজ করে, নতুনদের এন্ট্রি করা অনেক কঠিন। একটা সিন্ডিকেটের বিষয় তো, হ্যাঁ একটা সিন্ডিকেটের বিষয় আছে। আচ্ছা দাঁড়াও, আমি দর্শকদের একটা মজার গল্প এখন শোনাবো। দর্শক জানেন, এমন একজন মানুষ আছে, তিনি একজন অভিনেত্রী, সুন্দর অভিনেত্রী। তিনি একদিন শুটিং সেটে কি করলো, তিনি অর্ধেক দিন শুট করার পর দেখলো তিনি লিপস্টিক পরেননি। কে জানেন সেটা? এই যে ক্যামেরা এইদিকে আছে, বলো যে লিপস্টিক না পরে যে তুমি অর্ধেক দিন শুট করে ফেললে। আচ্ছা, ওইটা একটা টিভিসি শুট ছিল। ম্যাক্সিমাম টিভিসি শুটই কিন্তু হয় সান টু সান, কিন্তু ওইটা সামহাও একটু লেট করে শুরু হয়েছিল, 11টা-12টার দিকে শুরু হয়েছিল। ওদের একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে, বা রাস্তায়, ওই দিন রাস্তায় অনেক জ্যাম ছিল, কি যেন একটা প্রবলেম হচ্ছিল রাস্তায়, সবাই পৌঁছাইছে অনেক লেট করে, 10টা-11টার দিকে, যেখানে পৌঁছানোর কথা সবার 6টার দিকে। তো এমন ভাবে রেডি হয়েছে, মানে ওটা রেডি হওয়া না বললেই চলে। মানে আমরা হাউসে যেতে পারি নাই, আমরা হাউসে মেকআপ রুমে বসে রেডি হতে পারি নাই। রাস্তায় যে জোনে শুটিং, ওইটার আবার অনেকগুলো জোন, তো জোন চেঞ্জ করলে অনেক বেশি প্রবলেম হয়, অনেক প্যারা হয়। এক জোনে শুটিং করতে বেশি প্যারা হয় না। তো কি রেডি হয়েছে কি না হয়েছে আমি আয়নাও দেখি না, কারণ রাস্তার মধ্যে আবার আয়না কিসের, আমাকে যা মেকআপ করে দিয়েছে তাই করেছি। সারা দিনে 3টা-4টা পর্যন্ত মনে হয় একবার কি 2বার দেখেছি, আয়না দেখেছি। সবাই এত বেশি দৌড়াদৌড়ি, সান চলে যাচ্ছে, সময় নেই, একদম অর্ধেক দিন চলে গেছে, কেউ ওইভাবে খেয়ালও করেনি। 1-2বার যখন আমি আয়না দেখেছি, আমার মনে হচ্ছিল মানে কেমন জানি আমাকে একটু উইয়ার্ড লাগছিল, কিন্তু তখন সেটা একটু চিন্তা করার মতো সুযোগ নেই, সময় নেই। আয়না দেখতে গেলে এই আয়না রাখো, তাড়াতাড়ি শর্ট দাও, সান চলে যাচ্ছে। পরে যখন 4টার দিকে একটু মোটামুটি শেষ করে বসেছি, তো আমি বলতেছি, আচ্ছা মেকআপ আর্টিস্ট বলতেছে, ভাই আমাকে আজকে এরকম এত জঘন্য লাগতেছে কেন? পরে অনেক সে তাকায় দেখে বলতেছে, আপু আপনি তো লিপস্টিকই দেন নাই। এমনি যদি তুমি খালি মুখে লিপস্টিক না দাও ওইটা ডিফারেন্ট, মেকআপ করে ভূতের মতো মেকআপ করে লিপস্টিক না দাও এটা তোমাকে কেমন দেখা যাবে। তখন আমার রিয়েলাইজেশন হয়েছে, বাট অনেকগুলো ফুটেজ তো হয়ে গেছে, আর কি করার। পরে কি ওই ফুটেজে নেওয়া হয়েছে নাকি লিপস্টিক ছাড়াই গেছে? লিপস্টিক ছাড়াই দেওয়া হয়েছে, কিন্তু ওই টিভিসিটা অনেক বেশি ভাইরাল হয়েছিল ওই টাইমে, কিন্তু কেউ মনে হয় ওইভাবে খেয়াল করে। কোনটা ছিল এই টিভিসিটা? থাক আমি আর নাম বলতে চাই না, সবাই যে দেখে। আচ্ছা ঠিক আছে, অনিন্দিতা লিপস্টিক ছাড়া টিভিসি নাই দেখুক দর্শক আপাতত যেহেতু চাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের লাইভটি সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফর্মে যাচ্ছে এনটিভির, এবং সেখান থেকে আমরা আরো কিছু টেক্সট পড়ে নেব। চলো তাহলে। ওকে, সেজাত লিখেছেন, ঘুষখোর জামাই নাটকে মিমি আপুর অভিনয় খুবই ভালো লেগেছে, এইরকম বাস্তববাদী নাটক আরো দেখতে চাই মিমি আপু। থ্যাংক ইউ সো মাচ। ওটা হ্যাঁ, ক্যারেক্টারটা একটু অন্যরকম ছিল, প্রতিবাদী নারী ক্যারেক্টার ছিল, আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা, ওয়ালিদ লিখেছেন, মুয়াজ্জিন নাটকটা আমার দেখা বেস্ট নাটক মিমি আপু, যেমন রোমান্টিক অভিনয় তেমন কষ্টের, শেষটার সাথে মিমি আপু দীপ ভাইয়ার অভিনয় এক কথায় অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। এটাই আমার কামব্যাক নাটক, সো আমার কাছে এটা অনেক বেশি স্পেশাল।
শেখ রায়হান লিখেছেন, বেপরোয়া মন মিউজিক ভিডিওতে যখন প্রথম মিমি আপুকে দেখেছিলাম তখন থেকে আমি আপুর হাসির প্রেমে পড়ে গেছি। সবসময় শুভকামনা ও সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া। আসলে তোমার হাসিটা কিন্তু খুব মিষ্টি, জানো, আমি খেয়াল করেছি। আসলে নাকি এমনি বলছো? অনেক সুন্দর। আমি মিথ্যে কথা বলি না। দেখো তারপরে কি লিখেছে। সাইদ লিখেছেন, মজিন নাটকটা দেখে খুব কান্না করেছিলাম, অনিন্দিতা মিমি আপু। হ্যাঁ, অনেক কষ্টের নাটক। নরমালি যে টাইপের নাটক হয় সেটা থেকে আলাদা ধরনের। আচ্ছা, নাদিয়া লিখেছেন, তোমার খেয়ালের নাটকে আপনার অভিনয় খুব ভালো ছিল, আর মিমি আপু আপনাকে দেখতে একেবারে পরীর মতো মনে হচ্ছিল। আসলেই সেই পরী, আমিও দেখছিলাম যে একটা পরী বসে আছে। আচ্ছা, লাস্ট ওয়ান লিমন লিখেছেন, অভিনয়ের পাশাপাশি কি করা হয়? অভিনয়ের পাশাপাশি কিছুই করা হয় না আমার এখন, মানে সবকিছু ফুল টাইম অভিনয়ের পেছনে। কি করা হয় আবার একটু বলো না আমাকে, আবার শুনি। অভিনয়ের পেছনে কি মানে অভিনয়ের বাইরে কিছু কেন তুমি না ঘুমাও, সোশ্যাল মিডিয়া ঘাটো, মোবাইল টেপো? এটা কি কোনো কাজের মধ্যে পড়ে বলো? এটাই তো করছো তুমি। আচ্ছা, অভিনয়ের বাইরে তাহলে আমি ঘুমাই, খাই আর শুধু ফোন স্ক্রল করি। হ্যাঁ এক্স্যাক্টলি, দেখেছো? এটা আমরা অনেকেই করি। তুমিও তো করো। হ্যাঁ আমিও করি। এখন সবাই একসাথে বসে থাকলে কোনো কথা হয় না, সবাই সোশ্যাল মিডিয়ায় দেখে, ইনস্টাগ্রাম এগুলোই দেখে। আচ্ছা, আমি কিন্তু আরেকটা ঘটনা জানি, সেটা হচ্ছে তুমি কি প্রথমে একজন ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছিলে? হ্যাঁ, হতে চেয়েছিলাম। তারপরে হলে না কেন? আমি ফ্যাশন ডিজাইনিং এর জন্য আমি শান্তা মরিয়ম যে ইউনিভার্সিটি আছে ওটাতে ভর্তিও হয়েছিলাম, বাট আমার ফ্যামিলি তারা মানে বুঝে না ফ্যাশন ডিজাইনিং কি। আমি বলছিলাম ফ্যাশন ডিজাইনিং এ পড়ে আমি ভর্তিও হয়ে এসেছি। বলে এটা কি? আমি বলছি আমি ড্রেস বানাবো। বলে তুই দর্জি হবি? আমি বলছি মা এটা দর্জি না, এটা ফ্যাশন ডিজাইনিং, তো ডিজাইনার হব। তারা এই বিষয়টা বলেন হ্যাঁ আমার মেয়ে দর্জি হবে, সে জামা বানাবে, জামা কাটবে, সেলাই করবে। সো ওইসবের চক্করে আর ওইটা পড়া হয় নাই। দেন আমি যে লতে ভর্তি হয়েছি, দেন আমি লতে পড়েছি। আচ্ছা, তাহলে তো ফ্যাশন ডিজাইন কিছুদিন পড়েছো, ডিজাইনিং সম্পর্কে কিছু জানি না, কিছু জাস্ট ভর্তি হয়ে 2-3টা ক্লাস করেছিলাম। আর কয়টা ক্লাস করলে তার নিজে জামাগুলো ডিজাইন করতে পারতে? আমার খুব ভালো লাগে ডিজাইন করতে। আমরা মাঝে মাঝে করে নিতাম অনিন্দিতা আপুর কাছে, কিন্তু সেটা আর করা হয়নি। হ্যাঁ, আমরা চাই আবার শুরু করো, সমস্যা কি? এখন আর ওইভাবে অ্যাকচুয়ালি, হ্যাঁ তাহলে মোবাইল টিপবে কে, ঘুমাবে কে? ওই ধৈর্যটা আসলে নেই। আবার পড়াশোনা করব, আমার মাস্টার্স করা দরকার, এলএলএম করা দরকার, বাট আবার বই পড়বো, মানে আমার পড়াশোনার প্রতি এত অনীহা, আমি পারবো না, আমার কিছু মনে রাখতে পারবো না। আচ্ছা, এটা কি ছোটবেলা থেকে পড়াশোনা ভালো লাগতো না? পড়াশোনা ভালো লাগতো না, কিন্তু আমি ভালো স্টুডেন্ট ছিলাম, আমি খারাপ স্টুডেন্ট ছিলাম না। ওই যে একটা কথা আছে না, বাঙালি গার্ডিয়ানটা অনেক সময় বলে ওর না মাথা ভালো, আসলে পড়াশোনা করে না। এক্স্যাক্টলি, আমার মা সারা জীবন বলছে যে আর একটু পড়লে তো একদম ফার্স্ট হতো। তাই সেকেন্ডে কি মার খেয়েছো? আমাদের বাসায় কিন্তু হতো, জানো, সেকেন্ড হলে মার খেয়েছি। সেকেন্ড না, ফার্স্ট সেকেন্ড সেটা না, যে পাশের বাড়ির এক একজন দেখ ও রেজাল্ট করেছে আর তুই কি করলি, ও এত কষ্ট করে পড়ে, ও হেঁটে হেঁটে স্কুলে যায়, ওর 1-2টা ড্রেস, ব্যাগটা ছিঁড়ে যাচ্ছে, আর তোকে এত কিছু দিছি, তোর এই অবস্থা কেন? এই জিনিসগুলো মানে শুনতে শুনতে আমি বড় হয়েছে। এগুলো একটা প্যারার, মানে অনেক ট্রমার বিষয় ছিল। এই যে এত কিছু পেয়ে আজকে অনিন্দিতা কি নায়িকা হয়ে গেছে। হ্যাঁ, মানে টোটালি ডিফারেন্ট। আচ্ছা, তোমার কয়েকটা নাটকের কথা কিন্তু দর্শক বলছিল, মুয়াজ্জিন নাটকটা, এটাও মনে হয় দর্শকদের মনে একটা জায়গা করে নিয়েছে। এটা কি চরিত্র ছিল? তুমি শেষে নাকি কান্নাকাটি করে ফাঁসিয়ে দিয়েছো? না, শেষে আমি আত্মহত্যা করি। কারণ এটা এক্সপেক্টেড ছিল না। আমার প্রত্যেকটা নাটকে হয়তোবা আমাকে মেরে ফেলে, না হলে আমি নিজে যে সুইসাইড করি, মানে আমি কোনটাতেই বেঁচে থাকি না। এটা প্ল্যানিংটা কার আসে? যে আচ্ছা, এটা কি এরকম হয় যে এমন একটা নাটক যেখানে নায়িকা শেষে মারা যাবে, সুইসাইড করবে, তখন কি অনিন্দিতার কল আসে, অনিন্দিতাকে ডাকো, মারা ভালো যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় এই ধরনের কিছুই হয়। মানে ম্যাক্সিমাম আমি যদি 5-6টা কাজ করে থাকি, তার মধ্যে 4টাতেই আমি মরে যাই। আচ্ছা যাই হোক, মুয়াজ্জিন ওটা একটু ডিফারেন্ট টাইপের গল্প ছিল। ওটা অ্যাজ ইউজুয়াল আমাদের, মানে আমি তুমি যেরকম এখন যে টাইপের নাটকগুলো হয় ওইরকম ছিল না। ওটা হচ্ছে গিয়ে একটা হুজুরের সাথে আমার প্রেম হয়, আমার বাবাও একটা মসজিদের হুজুর থাকে, তো আমাদের ভালোবাসার কোনো জায়গা নেই, মানে কোনো অ্যাকসেপ্টেন্স, মানে ভালো আমি কারোর সঙ্গে প্রেম, এটা ইম্পসিবল, এটা কোনোদিন চিন্তাও করা যাবে না। কিন্তু তারপরেও আমার বাবা যেহেতু হুজুর, একটা মসজিদে একটা হুজুরের সঙ্গে আমার ভালো লেগে যায়, প্রেম করার সুযোগ হয়নি, যেহেতু তার সাথে আমার কোনোদিনই মিল হবে না, সেই আবার আমার বিয়ে পড়ায়। আচ্ছা, ওই হুজুরকে দিয়ে আমার বাবা আমার বিয়ে পড়ায়, যাকে আমি ভালোবাসি।
তো এটা আমি আর না মেনে নিতে পেরে আমি আত্মহত্যা করে মরে যাই। তো একটু ডিফারেন্ট টাইপের স্টোরি ছিল। নর্মালি 2025 এই জেনজির যুগে তো এই টাইপের ভালোবাসা হয় না, সো এটা একটু 90s 80s টাইপের ছিল দেখে মানুষের ভালো লেগেছে। আচ্ছা দর্শক, আমি অনুরোধ করব নির্মাতাদের, প্লিজ এরপরে কোনো নাটকে, যে নাটকে নায়িকা বেঁচে থাকে সেখানে অনিন্দিতাকে নেবেন, দেখবেন ও বেঁচে থেকে কিরকম অভিনয় করে। হ্যাঁ প্লিজ, আমি বাঁচতে চাই। বাঁচতে চাই, অনিন্দিতা মরে যাক, আমরা এটা চাই না। আচ্ছা, এনটিভিতে কাজ করা হয়েছে? হ্যাঁ এনটিভিতে কাজ করা হয়েছে। এনটিভিতে আমার অত বেশি কাজ করা হয়নি, 2-3টা নাটক গিয়েছে। 2-3টা নাটক গিয়েছে। আচ্ছা, ভবিষ্যতে ধরো যারা তোমার মতো হতে চায়, মডেলিং আসতে চায় বা পরবর্তী অভিনয় করতে চায়, তাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলতে চাও, তাদের জন্য তোমার সাজেশন কি থাকবে? আচ্ছা, আমি তাদের জন্য একটা জিনিসই বলতে চাই, এখানে না, নট অনলি এখানে, প্রত্যেকটা সেক্টরই পজিটিভ নেগেটিভ পার্সন থাকে। এই জায়গায় একটু নেগেটিভ পার্সনরা বেশি, মানে অসাধু ব্যক্তিরা বেশি। তারা তোমাকে এমনভাবে ম্যানিপুলেট করবে যে মনে হবে যে না এটাই আসলে ঠিক। কখনো কারোর কথা শোনা যাবে না। নিজের বুদ্ধিতে, এখানে কেউ কারোর বন্ধু না, কেউ কারোর শত্রু না। নিজের বুদ্ধিতে যেটা মনে হয় সেটাই করতে হবে। কখনো কাউকে সেটা জিজ্ঞাসাও করা যাবে না যে হ্যাঁ আমি কি এটা সেটা করব, সেই তোমার অ্যাডভান্টেজ নেওয়ার ট্রাই করবে। কখনো অসাধু ব্যক্তিদের কথায় ম্যানিপুলেট হওয়া যাবে না। নিজের যোগ্যতায় নিজের কাজ দিয়ে এগিয়ে যেতে হবে, এটার কোনো শর্টকাট নেই। এটা এমন একটা জায়গা যেটা কোনো তুমি লবিং করেও কিছু করতে পারবে না। ধরো অন্যান্য সেক্টরে হয়তো বা টাকা পয়সা দিয়েও কিছু করতে পারবে না। মানে এটা এমন একটা জিনিস যে তোমার অডিয়েন্সের মনের ভিতর যেতে হবে। এটা তুমি কিভাবে লবিং করে করবে, এটা তুমি কিভাবে কিছু দিয়ে করবে, এটা কোনো শর্টকাট নেই। এটার একটাই জিনিস আছে, শুধু হার্ডওয়ার্ক আর স্ট্রাগল। সেটাই করে যেতে হবে আর নিজেকে ঠিক রেখে কারো কথায় না চলে। আচ্ছা ঠিক আছে, তুমি যে স্ট্রাগল করেছো, আরেকটা কিন্তু মানে মিথ আছে যেটা বাইরের মানুষ ভাবে, যারা মিডিয়াতে কাজ করে তাদেরকে অনেক টাকা। না না না, তাদের কোনো টাকা নেই। তোমার কত টাকা হলো বলো? আমার কোনো টাকাই নেই বাবা। আমি একটু জিজ্ঞেস করে বুঝছি ওইভাবে, আপনার মাসিক ইনকাম কত টাকা? আমার কোনো ইনকামই নেই। আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। বাসায় একটা মাটির ব্যাংক আছে, ওইখানে মাঝে মাঝে রাখি। এইরকম অবস্থা আমার। আমি অন্যান্য সেক্টরের কথা জানি না। আমরা যারা নাটকে কাজ করি তাদের তো, আমাদের যেহেতু নিজেদের কস্টিউম নিজেদের কিনতে হয়, তো আমরা যে রেমুনারেশন পাই, ছেলেদের কথা যায় না, মেয়েদের যে এত কিছু লাগে, রেমুনারেশন তো নিজের জামা কাপড় কিনতেই চলে যায়, ওইটা দিয়েও তো হয় না। তারপর টাকাটা কোথা থেকে হবে? এক্স্যাক্টলি। এবং তুমি জানো যে আমিও কিন্তু সবসময় মায়ের শাড়ি পরে করে ফেলি। হ্যাঁ, মানে যে কোনো একটা নাটকে, যে কোনো একটা ক্যারেক্টারে আমার কাছে তো সবসময় সবকিছু থাকে না। এই তোর কাছে এটা আছে, হ্যাঁ তোমার কাছে এটা আছে, মানে এইভাবে খুঁজে খুঁজে বেড়াতে হয়। কারণ সবসময় নিজে যে কিনবো ওই সময়টাও তো হয় না। আমি শুটিং করব না মার্কেটে যে নিজের ড্রেস আপ কিনবো, এটা একটা অনেক বড় একটা বিষয় আমাদের নাটক ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, 2025 তো ধরো একদম শেষের দিকে, আর মাত্র 1 মাস আছে না? 1 মাস আর এই মাসের 15 দিনের মতো আছে। 2026-এ আমরা অনিন্দিতাকে কোথায় কোথায় দেখতে পাবো, বা ভবিষ্যতে যদি বলি অনিন্দিতা নিজেকে কোথায় দেখতে চায়? আমার এখন ইচ্ছা আছে, আমি চেষ্টাও করব, আমি ওরকম হার্ডওয়ার্কও করব যে আমি নিজেকে একজন সফল সেরা অভিনেত্রী হিসেবে ইন ফিউচারে দেখতে চাই। 26 সালে হয়তো এই বছর আমি যা যা কাজ করেছি তার থেকে ডাবল কাজ আমি করব। অনেক ভালো ভালো কাজ আমি সবাইকে উপহার দিব এবং নিজের সব কিছু আমি অ্যাক্টিংয়ের মধ্যেই করতে চাই। নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু আড্ডার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তুমি অথচ মেকআপ রুমে আমাকে কি বলছিলে, 1 ঘন্টা আমরা কি কথা বলবো জয়া? দেখেছো শেষ, কিন্তু বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো 1 ঘন্টা কিভাবে শেষ হয়ে গেল? কিভাবে চলে গেল আমি বুঝতে পারলাম। আমি তো বুঝতেই পারছিলাম যে 1 ঘন্টা আমি কি কথা বলবো। দেখেছো ম্যাজিক। অথচ তুমি বলছিলে কি, আমার টক শোতে কথা বলতে কেমন জানি লাগে। হ্যাঁ, আমার লাইভে কথা বলতে অনেক ভয় লাগে আমার, মানে আমি কি বলবো বুঝছি না। আমরা একেবারে শেষে চলে এসেছি। যদি তোমার দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও, বলে ফেলো। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আমি গিয়ে অনেক কাজ করছি, আপনারা সেই কাজগুলোকে ভালোবাসছেন, এর জন্য আমি আরও সামনে কাজ করতে পারছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসবেন, আমার কাজগুলো দেখবেন। থ্যাংক ইউ।
আমরা প্রার্থনা করি অনিন্দিতা অনেক অনেক ভালো ভালো কাজ করুক, এগিয়ে যাক সামনের দিকে, এবং সামনে আমরা অনিন্দিতাকে আরো সুন্দর কাজে আমরা দেখি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সময় হয়েছে বিদায় নেবার আগে আমি থ্যাংক ইউ অনিন্দিতাকে আবারও বলতে চাই। অনিন্দিতা, আমাদের শোতে এসেছো, এত সুন্দর আড্ডা তুমি দিয়েছো, তো দর্শকদের সাথে কথা বলেছো, তাদের প্রশ্নের উত্তর দিয়েছো, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক সুন্দর করে কথা বলো। থ্যাংক ইউ অনিন্দিতা। দর্শকদেরকেও থ্যাংক ইউ দিতে চাই এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখেছেন, যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, ভিডিও কলে আমাদের সাথে যুক্ত হয়েছেন এত রাত অবধি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ফ্রাইডেতে, সেম স্ক্রিন সেম টাইম। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট।